আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিন তোমর। চলমান জ্বালানি সংকট নিরসনে অফিস মার্কেট সহ বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন চলবে ৯টা থেকে ৩টা, আর সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হবে সব মার্কেট। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের আলোকসজ্জা। শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও নতুন সিদ্ধান্ত আসবে রবিবার। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সাদিয়া কানিজের সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। রাত ৯টায় শুরু হয় এই বৈঠক, শেষ হয় রাত 11:30টায়। বৈঠকে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের করণীয় সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কিছু সংশোধন করে এটাকে করা হচ্ছে। পরে বৈঠকের বিস্তারিত নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ৯টা থেকে ৩টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত। বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে। ৯টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টার থেকে 4টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত। 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। সব ধরনের মার্কেট 6টার মধ্যে বন্ধ করতে হবে। বন্ধ থাকবে সব ধরনের আলোকসজ্জা। বিয়ের অনুষ্ঠানেও করা যাবে না আলোকসজ্জা। কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। সকল ধরনের মার্কেট 6টার পরে কোনো মার্কেট চলবে না। তবে জরুরি সেবা প্রতিষ্ঠান আগের নিয়মেই চলবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। পাশাপাশি আগামী 3 মাস সরকারি অর্থায়নে সব ধরনের সফর বন্ধ রাখার কথা জানান সচিব। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। সরকারের নানামুখী উদ্যোগ ও সরবরাহ স্বাভাবিক রাখার পরেও কাটছে না জ্বালানি তেলের সংকট। শুক্রবার বন্ধের দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। বেশিরভাগ পাম্পে নেই তেল, রশি টেনে বন্ধ করে দেওয়া হয়েছে প্রবেশপথ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে তীব্র ক্ষোভ। প্রয়োজন মতো তেল পাচ্ছে না গ্রাহকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। পাম্প মালিকদের দাবি, তেলের সরবরাহ পর্যাপ্ত পরিমাণে নেই। অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পরিবাগ পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ছুটির দিনে পাম্পগুলোতে যানবাহনের লাইন কেমন দেখছেন, আর গ্রাহকরা প্রয়োজন মতো তেল পাচ্ছেন কিনা জানাবেন। ছুটির দিনেও পাম্পগুলোতে আমরা দেখতে পেয়েছি যানবাহনের দীর্ঘ সারি। সকাল থেকে আমরা পরিবাগ এই পেট্রোল পাম্পে দেখেছি যে ব্যক্তিগত যানবাহন এবং বিভিন্ন যে মোটর বাইক, প্রাইভেট কার, মাইক্রোবাস, তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তারা প্রয়োজন মতো তেল পাচ্ছেন না। মোটর বাইকের জন্য 5 লিটার এবং প্রাইভেট কারের জন্য 10 লিটার এবং মাইক্রোবাসের জন্য 20 লিটার করে কিন্তু তেল এখানে বরাদ্দ করা হচ্ছে। এই তেল নিতে কিন্তু দীর্ঘ সারিতে দাঁড়িয়ে যে যানবাহন চালকরা রয়েছেন তারা বরাবরের মতো ক্ষোভ প্রকাশ করেছেন। বলছেন যে এই তেল সংগ্রহ করতে তাদের ব্যাপক সময় দিতে হচ্ছে এই লাইনে দাঁড়িয়ে। তারা বলছেন সরকার যেন খুব দ্রুতই যেন উদ্যোগ নেন, যেন প্রয়োজন মতো তাদের যে জ্বালানি, সেই জ্বালানি যেন সরবরাহ করা হয়। অন্যদিকে আমরা দেখেছি গতকাল কিন্তু সরকার জ্বালানি সাশ্রয়ের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের মধ্যে রয়েছে ব্যাংক, অফিস, আদালত কিন্তু একটা নির্দিষ্ট সময়ে চলবে বলে ঘোষণা দিয়েছে সরকার। আমরা
দেখেছি গতকাল মন্ত্রিপরিষদ সচিব তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন সরকারি অফিস সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে, অন্যদিকে ব্যাংক কিন্তু চলবে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া সব ধরনের আলোকসজ্জা এবং জ্বালানি যেন অতিরিক্ত ব্যয় না হয় সেদিকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সরকারের পক্ষ থেকে। পরামর্শ দেওয়া হয়েছে, সব ধরনের উদ্যোগও নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দীর্ঘক্ষণ ধরে তেলের জন্য আসলে লাইনে দাঁড়িয়ে আছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনি কতক্ষণ ধরে এই লাইনে দাঁড়িয়ে আছেন? ঘন্টা 2, 8টা থেকে 2 ঘন্টা। প্রয়োজন মতো তেল পাচ্ছেন কিনা? হ্যাঁ, প্রয়োজন মতো তেল দেয়। উনি বলছিলেন যে তিনি কিন্তু ঘন্টা 2 ধরে এই পেট্রোল পাম্পে এখানে অপেক্ষা করে কাছাকাছি এসে পৌঁছাতে পেরেছেন এবং তাদের যে 5 লিটার করে তেল দেওয়া হচ্ছে তাতে তিনি অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এই তেলের বরাদ্দ যেন তাদেরকে আরও বাড়িয়ে দেওয়া হয় সেটি কিন্তু অন্যান্য যারা রয়েছেন, এমনকি যারা এখানে যারা পাঠাও রাইড শেয়ার করেন তারা বলছেন যে তারা এই মোটর বাইক দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তাদের পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হলে তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করবেন এমনটি কিন্তু জানিয়েছেন। তো এই ছিল পরিবাগ পেট্রোল পাম্প থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ। দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে তেলের তীব্র সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় তেল পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেক চালককে। নোয়াখালী, দিনাজপুরের হিলের বিভিন্ন ফিলিং স্টেশনে ঝুলছে অকটেন নেই কিংবা তেল নেই নোটিশ। বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী তদারকি করছে তেল বিতরণ কার্যক্রম। সূর্যোদয়ের আগেই বাগেরহাট বিভিন্ন পাম্পে অর্ধ কিলোমিটার যানবাহনের লাইন দেখা গিয়েছে। গোপালগঞ্জে বোরো ধান ও ঝিনাইদহে ইরি ধান চাষে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে ভোলায় 2000 লিটার ও মেহেরপুরে 4500 ডিজেল অবৈধ জ্বালানি তেল সহ 2 জনকে আটক করেছে কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সরকারের দেয়া নতুন কর্মঘণ্টার সিদ্ধান্তে জ্বালানি তেলের সরবরাহের উপর কি কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন? জি ফারহিনা, আসলে যেমনটি বলেছেন, সরকারের দেওয়া যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মঘণ্টার জন্য সেটার উপরে এখনও পর্যন্ত কোনো ধরনের প্রভাব পড়েনি বলে আসলে এখানকার যারা পেট্রোল পাম্প মালিক রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে একটি কথা বলতে পারি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে কিন্তু এই মুহূর্তে তেলের জন্য কিন্তু খুবই হাহাকার। বিশেষ করে এই মাত্র কিন্তু একমাত্র একটা ভাউচার তেল এসেছে। এই তেলটা তারা আনলোড করার পরে বিভিন্ন গাড়িতে দিবে এবং এখানে যারা দাঁড়িয়েছিল তারা জানালো আসলে তারা সকাল 5টা থেকে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছে, এখনও পর্যন্ত তারা তেল পায়নি। আসলে কবে নাগাদ তারা তেল পাবে সেটিও তারা বলতে পারছে না। তবে এই পাম্পটিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রায় দীর্ঘ 2 থেকে 2.5 কিলোমিটার লম্বা লাইন হয়ে দাঁড়িয়েছে, যারা প্রত্যেকে কিন্তু সকাল থেকে তেলের জন্য দাঁড়িয়েছে। তবে এই পাম্পটি কিন্তু মোটরসাইকেলকে 500 টাকার এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে তারা কিন্তু 2000 টাকার করে তেল দিচ্ছেন। তবে কর্তৃপক্ষের দাবি হচ্ছে যে তারা কিন্তু প্রতিদিন তাদের 4 ভাউচার তেলের প্রয়োজন হয়, তারা পাচ্ছে মাত্র 2 ভাউচার। বাদবাকি চাহিদা থাকার পরও তারা কিন্তু গ্রাহকদেরকে দিতে পারছে না এবং সেজন্য গ্রাহকরা কিন্তু সন্তুষ্ট হতে পারছে না। তবে অনেক গ্রাহক কিন্তু বলল আসলে প্রত্যেকটা পাম্পে কিন্তু কিছু কিছু তেল পাচ্ছে, শুধুমাত্র কয়েকটি পাম্পে কিন্তু তেল দিচ্ছে। বাদবাকি যেই পাম্পগুলো আছে তারা কিন্তু রাতের অন্ধকারে কিন্তু অন্য জায়গায় তেল বিক্রি করে এবং সেই তেলগুলো কিন্তু আসলে পরে খোলা বাজারে কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে বলে গ্রাহকরা অভিযোগ করেছেন। তবে সরকারের পক্ষ থেকে যেই কর্মঘণ্টার ঘোষণা করা হয়েছে সেই কর্মঘণ্টার এখনও পর্যন্ত কোনো প্রভাব পড়েনি বলে গার্মেন্টস মালিকরাও জানিয়েছেন এবং বিভিন্ন যেই শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু জানিয়েছেন। যেহেতু মাত্র এটি গতকালকে একটা সিদ্ধান্ত হয়েছে, যেহেতু আজকে আবার শুক্রবার সাপ্তাহিক বন্ধ, এই জন্য এখনও পর্যন্ত এটার কোনো প্রভাব পড়েনি। তবে আগামীকাল অথবা পরশু শনিবার যখনই অফিস আদালত খুলবে তখন বুঝে যাবে আসলে এটির উপরে কতটুকু প্রভাব পড়ে। তবে এখনও পর্যন্ত এটার কোনো প্রভাব পড়েনি। তবে এখানকার যারা গ্রাহক রয়েছেন তাদের একটাই দাবি, সেটি
সেটা হচ্ছে যে কিছু কিছু পাম্প যদি আসলে তেল দিতে পারে তাহলে বাদবাকি পাম্পগুলো কেন তেল দিতে পারবে না। তবে চট্টগ্রামে বেশ কিছু অভিযান চালিয়ে কিন্তু অবৈধভাবে মজুত করার দায়ে জরিমানা করা হয়েছে এবং তেলও জব্দ করা হয়েছে। এখানকার যারা আছে তাদের একটা দাবি সঠিকভাবে মনিটরিং করার দরকার আছে এবং কিভাবে কেন আসলে তারা এই তেলগুলোকে মজুত করছেন, এবং একই সাথে সরকারের পক্ষ থেকে যে কর্মঘণ্টা ঘোষণা করা হয়েছে সেই কর্মঘণ্টা আসলে শুধু বললেই হবে না, এটা মনিটরিংয়ের প্রয়োজন আছে বলে মনে করেন। যেহেতু মার্কেটগুলো আসলে 6টায় বন্ধ করতে বলা হয়েছে, এই মার্কেটগুলো 6টায় বন্ধ করে কিনা সেটি কিন্তু গভীরভাবে মনিটরিং করার প্রয়োজন আছে বলে মনে করেন সাধারণ জনগণ। ফারহিনা, এটাই ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। জ্বালানি তেলের বিষয়ে আরও জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপুল জামান। শিপুল, ঝিনাইদহে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন আর তেলের জন্য ভোগান্তি কেমন হচ্ছে জানাবেন। আসলে যত দিন যাচ্ছে ঝিনাইদহে জ্বালানি তেলে তত অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। তো ঝিনাইদহ জেলায় 36টা ফিলিং স্টেশনে কিন্তু এই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে পেট্রোল অক্টেনের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং সংকট রয়েছে। তো ঝিনাইদহ জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন যে তাদের পদ্মা, মেঘনা, যমুনা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাহিদা অনুযায়ী কিন্তু তাদের জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না বলে এমন কৃত্রিম সংকট দেখা দিয়েছে। তো দর্শক, আপনাদেরকে আরটিভির ক্যামেরার মাধ্যমে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে মানে অনেকে কিন্তু গভীর রাত থেকেও কিন্তু এই মোটরসাইকেল বাইকরা দীর্ঘ লাইনে কিন্তু আজকে ছুটের দিন, তারপরেও কিন্তু তারা দীর্ঘ লাইন ধরে তেলের জন্য অপেক্ষা করছেন এবং প্রত্যেকটা ফিলিং স্টেশন থেকে কিন্তু 570 টাকা করে কিন্তু তেল দিচ্ছেন। এবং আমি কথা বলেছি এখানকার যারা পেট্রোল পাম্প মালিক সমিতি আছেন তারা জানিয়েছেন যে খুলনা, পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে তাদের কিন্তু চাহিদার মতো তেল দেওয়া হচ্ছে না বিধায় আজকে কিন্তু শুক্রবার ঝিনাইদহ জেলায় অনেক পাম্প কিন্তু বন্ধ হয়ে রয়েছে জ্বালানি তেলের অভাবে। তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে ঝিনাইদহে জ্বালানি তেল সংকটের সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এই ইরি বোরো ধান চাষ। এখানে 90,000 হেক্টর জমিতে কিন্তু ইরি বোরো ধানের চাষ করা হচ্ছে। তো এখানে যারা গ্রামগঞ্জে যারা এজেন্ট পয়েন্ট আছেন, বিশেষ করে যারা গ্রামগঞ্জে কৃষকদের কাছে তেল বিক্রি করেন, তাদেরকে পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে কিন্তু তাদেরকে চাহিদা মোতাবেক ডিজেল সরবরাহ দেওয়া হচ্ছে না বলে এমনটি অভিযোগ করেছেন, যার কারণে গ্রামগঞ্জে কিন্তু এই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তো এখানে কৃষিকাজ হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছেন। তো আমি কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে তারা ঝিনাইদহ জেলায় তেল বরাদ্দ আনার জন্য একাধিকবার চিঠি দিয়েছেন এবং তারা চেষ্টা করছেন এই ঝিনাইদহ জেলায় কীভাবে জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল, অক্টেন আনা যায় এবং যারা পরিবহন ব্যবসা করেন তাদের কষ্টের সীমা নেই। বিশেষ করে যারা অফিসগামী যাত্রী যারা তাদের কিন্তু আসলে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ঘন্টা ঘন্টা অপেক্ষা করে এই তীব্র রোদের ভিতরে তারা কিন্তু চরম দুর্ভোগ পোয়াচ্ছেন বলে আমরা দেখতে পেরেছি। তবে এরকম অবস্থা চলতে থাকলে আসলে পরিস্থিতি অনেক ভয়াবহ আকার রূপ ধারণ করতে পারে মনে হচ্ছে। এই ছিল আমার কাছে ঝিনাইদহ জ্বালানি তেলের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। এদিকে 2 দিনের ব্যবধানে বেড়েছে খোলা তেলের দাম। লিটারের 7 থেকে 10 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে এই তেল। 180 থেকে 185 টাকার তেল বিক্রি হচ্ছে 190 থেকে 192 টাকা দরে। 175 টাকার পাম অয়েল বিক্রি হচ্ছে 184 থেকে 185 টাকা দরে। খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারি পর্যায়ে হঠাৎ করে প্রতি ড্রামে দাম বেড়েছে 1000 টাকা। পাইকারি ও আমদানিকারকরা বলছেন জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়া ও পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় দামের ঊর্ধ্বগতি। এছাড়াও সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সব ধরনের সবজির। কেজি প্রতি বেড়েছে অন্তত 10 টাকা, কোনোটির দাম 20 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি পটল 80 থেকে 85, ঢেঁড়স 70 থেকে 75, বেগুন 80 থেকে 100 টাকা দরে বিক্রি হয়েছে। শিমের কেজি বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকা দরে। দেশের 56 জেলায় ছড়িয়েছে হাম, এতে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে হামে আক্রান্ত শিশুদের 69% বয়স 2 বছরের নিচে, 34% বয়স 9 মাসের কম। বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত প্রতিষ্ঠান গভীরভাবে উদ্বিগ্ন। জাতীয় পর্যায়ে সংক্রমণের হার প্রতি 10 লাখ জনসংখ্যায় বর্তমানে প্রায় 16.8, যা একটি দেশব্যাপী বিস্তারের স্পষ্ট ইঙ্গিত বলে উল্লেখ করেছে
করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশের পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা কার্যালয়কে 18 মার্চ জানিয়েছে ঢাকা কার্যালয়। ইতিমধ্যে বিভিন্ন তথ্যের মাধ্যমে হামে মৃত্যুর সংখ্যা 50 ছাড়িয়েছে বলে জানা যায়। চিকিৎসকরা বলছেন, রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। জেলা পর্যায় থেকেও আসতে শুরু করেছে রোগীরা। দর্শক, এই মুহূর্তে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে রয়েছে সহকর্মী বিপুল দেবরায়। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিপুল, রোগীদের চাপ কেমন দেখছেন, সেই সাথে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। অর্হিনা, আমি যে হাসপাতালটিতে আছি, সংক্রামক ব্যাধি হাসপাতালে, হাসপাতালে রোগীর চাপ অত্যাধিক হারে বেড়েছে। গত 2-1 দিনের তুলনায় এখন কিন্তু একেবারে কানায় কানায় ভর্তি হাসপাতাল। বিশেষ করে আপনাকে যদি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি যে আসলে যে ব্যাডগুলো আছে সেই ব্যাডের বাইরেও অর্থাৎ নিচে ফ্লোরিং করে কিন্তু এখানে রাখা হয়েছে বাচ্চাদেরকে, অর্থাৎ একেবারে তিল পরিমাণ কিন্তু ঠাঁই নেই হাসপাতালে। এবং আপনাকে মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আসলে অনেকে মেঝেতে ব্যাড বিছিয়ে তারা তাদের সন্তানদেরকে চিকিৎসা দিচ্ছেন। এই ধরনের চিত্র কিন্তু শুধু হাসপাতালের ভেতরে না, আমরা হাসপাতালের বাইরেও যে বারান্দা রয়েছে সেখানেও কিন্তু কোনো জায়গা নেই। অর্থাৎ বলা যাচ্ছে লিফটের পাশের যে মেঝে রয়েছে সেখানে পর্যন্ত এখনো রোগীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে হাসপাতালটি সংক্রামক ব্যাধি হাসপাতাল, এটি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও কিন্তু এখানে প্রায় চিকিৎসা নিচ্ছে প্রায় 600-এর উপরে সংখ্যক রোগী। তবে হামের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে এখানে শুধুমাত্র 8টি বেড থাকার কথা ছিল আগে এই হাসপাতালে, সেটি এখন প্রায় 100-র অধিক ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। অর্থাৎ গত 2 দিন আগেও কিন্তু 70-75 জনের উপর ছিল, তবে আজকে রোগী আমরা দেখেছি প্রায় শতাধিক পার হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে অর্থাৎ হামের যে প্রাদুর্ভাবটি সেটি ছড়াচ্ছে এবং হাসপাতালগুলোতে ছড়িয়ে পড়ছে, সেটি কিন্তু এখন এই হাসপাতালগুলোর চিত্রগুলো দেখে বোঝা যাচ্ছে। সেই সাথে শুধুমাত্র মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল না, সেই সাথে আমরা রাজধানীর যে অন্যান্য হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে বিশেষায়িত কোভিড হাসপাতাল মহাখালী, সেই হাসপাতালটি তো আমরা জানতে পেরেছি উপচে পড়া ভিড় রয়েছে, বিশেষ করে রোগী এবং তাদের স্বজনদের। এবং গতকাল পর্যন্ত সেখানেও প্রায় শতাধিক রোগী ভর্তি রয়েছে এবং সেখানকার চিকিৎসকরা বলেছেন যে আসলে হামের জন্য বিশেষায়িত কোভিড হাসপাতালও তারা ব্যবস্থা রাখা হয়েছে এবং রোগীর চাপ বাড়ছে। সেই সাথে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে চাই যে আমরা এখানে যে রোগীগুলো দেখছি সেগুলো রাজধানীর বাইরের যে এলাকাগুলো, বিশেষ করে কুষ্টিয়া, পাবনা, খুলনা, যশোর এবং রাজশাহী হতে শুরু করে ফরিদপুর, এইসব এলাকা থেকে এখন রোগীর চাপটা কিন্তু বাড়তে শুরু করেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে জেলা পর্যায়ে ওই পরিমাণ রোগীদের প্রাদুর্ভাবটা ছড়িয়ে পড়াতে হামের এমন রোগীরা আক্রান্ত হওয়ার কারণেই কিন্তু ঢাকা শহরে অর্থাৎ রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে সেখানে চাপ বৃদ্ধি দেখা যাচ্ছে। এবং সে সাথে এখানকার যারা চিকিৎসক বলছেন যে আসলে এটির একমাত্র এই যে আউটব্রেকিং যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি সেটি হচ্ছে টিকা না দেওয়ার কারণে যে বিষয়টি হয়েছে এবং অব্যবস্থাপনার যে চিত্র এখন সেটি ফুটে উঠছে। অর্থাৎ গত 2 বছরে অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব ছিল তারা টিকার যে ব্যবস্থাপনা সেটি তারা করেনি। সে সাথে টিকা না কেনার যে বিষয়টি এবং প্রচারণা যে একেবারে বন্ধ ছিল। অর্থাৎ এখানে আমরা রোগীর স্বজনদের সাথেও কথা বলে জানতে পেরেছি তারা যে 9 মাসের বাচ্চাকে যে হামের টিকা দিতে হয় সেই বিষয়টিও তারা কিন্তু অনেকেই জানেই না এবং তাদের জানাও নেই। সেই সাথে পাশাপাশি 9 মাসের একটা টিকা দেওয়ার পর দেখা যাচ্ছে 15 মাসে যে টিকাটি দিতে হয় অর্থাৎ দ্বিতীয় যে ডোজটি দিতে হয় সেটিও কিন্তু আমরা অনেকের ক্ষেত্রে পাইনি। সেই সাথে আরেকটি যে অ্যালার্মিংয়ের যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা 9 মাসের প্রথম ডোজ দেওয়া হলো, সেক্ষেত্রে এইখানে আমরা দেখতে পেয়েছি যে 9 মাসের নিচে যে বাচ্চাগুলো রয়েছে, বিশেষ করে 5 মাস বয়সী যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোও কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে। এবং সেই সাথে এখানে আরেকটি বিষয়, সেই হাসপাতালগুলোর চিত্র একটা অব্যবস্থাপনা চিত্র ফুটে উঠছে। এখানকার রোগীরা আমাদেরকে অভিযোগ করছেন যে চিকিৎসা যেমন গতকাল রাতে 9টা থেকে রোগী এনেছেন, এখন সকাল 10টা বাজে এখনও পর্যন্ত কোনো ডাক্তার বা চিকিৎসা পায়নি বলে এমনটা অভিযোগ করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। দর্শক, হামের প্রাদুর্ভাব নিয়ে আরও জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। ভোলাতে হামের প্রাদুর্ভাব কেমন আর মানুষের মধ্যে আতঙ্ক কমাতে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানান। ফারহিনা, আপনি যেটা জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে আছি ভোলা 250 শয্যার যে হাসপাতালটি জেলার একটি প্রধান হাসপাতাল, সেখানে কিন্তু আমি অবস্থান করেছি। হাসপাতাল
যেটা আমরা সকাল থেকে হাসপাতালগুলো ঘুরে হাসপাতালে বিভিন্ন ইউনিট ঘুরে আমরা যেটা দেখেছি যে চারতলায় যেরকম শিশু এখন কিন্তু একদম ফ্লোরে রয়েছে, যারা এদেরকে জ্বর এবং বিভিন্ন উপসর্গগুলো নিয়ে তারা এই হাসপাতালে ভর্তি হয়েছে। তো হামের কথা যদি বলি যে হাম ইতিমধ্যে সিভিল সার্জন ডক্টর মনিরুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে 25 জন নমুনা ইতিমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে এবং তার মধ্যে 4 জনের তাকে শনাক্ত করা হয়েছে। আবার 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার তৈয়বুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে এই হাসপাতালে এখন 12 জনকে মানে হামের চিহ্নিত করে তারা সেখানে আলাদা আইসিইউ তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেখানে একটি নতুন করে আরেকটি হাম ইউনিট খোলা হয়েছে, যেখানে পুরানো 8 বেডের ছিল সেটিকে এখন উন্নীত করে আরো 17 বেডের জন্য আরেকটি ইউনিট খোলা হয়েছে। এছাড়া আপনার আইসোলেশন 2টি ইউনিটে রাখা হয়েছে যে এই সব রোগীদের জন্য। ইতিমধ্যে এই হাসপাতাল থেকে 4 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, যেগুলো 10 দিনের আগে কিন্তু তার কোনো তথ্য এই হাসপাতাল পাবে না বলে এরকম তারা জানাচ্ছেন। এটি হচ্ছে অভিভাবক এবং শিশুদের বাবা মার মধ্যে একটি চরম ক্ষোভ। তারা জানতে পারছে না তার শিশুটি আসলে প্রকৃতভাবে হামের আক্রান্ত কিনা। এরকম একটা আতঙ্কের মধ্যে মারা আজকে সকালবেলাও দেখছি আমরা মায়েদের কোলে করে শিশুদেরকে নিয়ে আসছে এই হাসপাতালে এবং হাসপাতাল সেইখানে কিন্তু তাদের এই অবস্থা রয়েছে। আরেকটি জানিয়ে রাখছি যে এই যে 9 মাসের যে শিশুরা হামের টিকা পাচ্ছে, কিন্তু তার উপরে শিশুদেরকে কিন্তু এখন পর্যন্ত হামের টিকা দেওয়া হচ্ছে না। 30,000 হামের টিকা ইতিমধ্যে এসেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন। ফারিনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর উপজেলা থেকে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রান্তিক পর্যায়ে যাচাই বাছাই করে চাষি ও খামারিদের দেয়া হবে এই কার্ড। এর জন্য কৃষকদের থেকে তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলার কার্যক্রম চলছে পুরোদমে। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে চাষি ও খামারিদের কৃষক কার্ডের আওতায় আনছে সরকার। পহেলা বৈশাখ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে 1570 জনকে এই কার্ড দিয়ে দেশব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য কৃষকদের থেকে তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলায় ব্যস্ত সময় পার করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কার্ডের মাধ্যমে প্রত্যেককে দেওয়া হবে 2500 টাকা। সরকারের এমন উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয়রা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওনার এই উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত। ঝড় খরা বিভিন্ন কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। আশা করতেছি বিমার মাধ্যমে আমরা সেই ক্ষতিগুলোরে পোষায় নিতে পারবো। অনেক সরকার এসেছে, আমরা কোনো সময় এরকম ব্যবস্থা পাই নাই। এই কার্ডের মাধ্যমে আমরা আশা করি সরকারের মাধ্যমে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো। এই সুযোগ সুবিধা পেলে আমরা মাঠ পর্যায়ে যারা একদম কৃষক আছে কৃষকরা খুবই উপকৃত হব। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকরা যারা সুবিধা বঞ্চিত আছে এই সুবিধা বঞ্চিত থেকে যেন আমরা রেহাই পাই। উপজেলা কৃষি অফিস বলছে প্রান্তিক ও দরিদ্র কৃষকরাই এই সুবিধা পাবেন। আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে প্রত্যেকটি কৃষকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা টাঙ্গাইল সদর যারা আছেন সবাই ডাটা সংগ্রহ করেছেন। এটা ভবিষ্যতে আমরা টাঙ্গাইল সদরের সকল ইউনিয়নের মাঝে আমরা ছড়িয়ে যাবে। কার্ডের মাধ্যমে ব্যাংক লেনদেনের পাশাপাশি কৃষি ঋণও নিতে পারবেন কৃষকরা। এজন্য সব প্রস্তুতি শেষ করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। কৃষক কার্ডের মাধ্যমে যে কৃষি উপকরণের প্রণোদনা দেবে, ভর্তুকি দিবে, সেইটা আপনি সুবিধাটা পাচ্ছেন। পাশাপাশি আপনার ব্যাংকিং সমস্ত সুবিধাই পাবেন। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষিখাতকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃষক কার্ড, এমনটি প্রত্যাশা টাঙ্গাইলবাসীর। আব্দুল হামিদ, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। বিদেশের ঋণ ব্যবস্থাপনায় নতুন বাস্তবতায় দাঁড়িয়েছে বাংলাদেশ। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে যত বিদেশি ঋণ এসেছে প্রায় সমান অঙ্কের ঋণ শোধ করতে হয়েছে সরকারকে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য বলছে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঋণ ও অনুদান মিলিয়ে এসেছে $305 কোটি। বিপরীতে পরিশোধ হয়েছে প্রায় $290 কোটি। এতে ঋণ পরিশোধের চাপ স্পষ্টভাবে বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন ঋণ গ্রহণ ও পরিশোধের এই ভারসাম্য অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সংকেত। তবে সরকার বলছে ভবিষ্যতের নতুন ঋণের ওপর নির্ভরতা কমিয়ে টেকসই অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইরান যুদ্ধের মধ্যে মার্কিন সেনাপ্রধান র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদ থেকে পাম বন্ডিকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়া হরমুজ প্রণালী সচল করতে 40টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি ভার্চুয়াল সভা করেছে ব্রিটেন। আরেকদিকে জ্বালানি অস্থিরতায় পাকিস্তানের পেট্রোলের দাম 43% বৃদ্ধি করেছে সরকার। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। চুক্তিতে না পৌঁছলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বোমা মেরে উড়িয়ে দেবেন এমন ঘোষণার পর তেহরানের প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্র, রাজধানীর নিকটবর্তী একটি সেতু এবং ইস্পাত কারখানাগুলো লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আলবরজ প্রদেশের কারাত শহরে বিখ্যাত ওই সেতুতে হামলায় এখন পর্যন্ত 8 জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় 100 জন আহত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক গভর্নর কার্যালয়। বেসামরিক স্থাপনায় এসব হামলার কড়া নিন্দা জানিয়েছে তেহরান। একে যুক্তরাষ্ট্রের নৈতিক পতনের বার্তা বলেও অভিহিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী সতর্ক করেছে, প্রতিপক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে। পারস্য উপসাগরে শত্রুপক্ষের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি। পাশাপাশি দুবাইয়ে ওরাকলের ডেটা সেন্টারে হামলার দাবি করেছে তারা। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ব্রিটেন। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেত কুপারের সভাপতিত্বে 40টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে এমন রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্পের প্রতি আনুগত্যের অভাবে মার্কিন সেনাপ্রধানকে পদচ্যুত করা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এছাড়াও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদ থেকে প্যাম বন্ডিকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও কিছু কর্মীকে সরিয়ে নিয়েছে মস্কো। এছাড়াও সংঘাত বন্ধে ওয়াশিংটন ও তেল আবিবকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে অনুরোধ করেছে রাশিয়া। গত 24 ঘন্টায় অন্তত 5টি মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো। সামিউল শিহাব, RTV। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই দলের অমীমাংসিত লড়াইয়ের পর ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। দুই দলই জয়ের আশা করলেও টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উল্লাস করতে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়নরা। মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।